নমস্কার। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা, আর তাদের বীরগাথাই শুনছেন দেশগাথার বিশেষ নিবেদনে পাঠে বিজয়। আজকে শুনবেন দশম এবং অন্তিম পর্ব। আজকের পর্বে শহীদ প্রমথনাথ গুপ্ত, বিপ্লবী রামকৃষ্ণ খাত্রী এবং বিপ্লবী মনোরঞ্জন সেনগুপ্তের কথা শুনবেন। আজকের আবহ নির্মাণে তরঙ্গ এবং প্রচার অলঙ্করণ চারুলিপি, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সাহাস ক্রিয়েশন। শুনতে থাকুন দেশগাথার অন্তিম পর্ব। বিপ্লবী প্রমথনাথ গুপ্ত। বেনারসের গুপ্ত পরিবার এক বিশিষ্ট প্রবাসী বাঙালি পরিবার। নানা কারণে অনেক বাঙালি বঙ্গদেশ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছিলেন। তারা স্থানীয় সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিলেন। তার পাশাপাশি বাঙালি সভ্যতার দীপশিখাও অনির্বাণ রেখেছিলেন। গুপ্ত পরিবারও একইভাবে স্থানীয় সংস্কৃতি লালন পালন করতেন, আবার বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা বজায় রেখেছিলেন। এই গুপ্ত পরিবারেই প্রমথনাথের জন্ম হয় 1908 সালে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক স্থির মনোভাবের মানুষ। অকারণ হইহুল্লোড়ে মেতে উঠতেন না। বন্ধুবান্ধবদের সংসর্গ পরিত্যাগ করতে ভালোবাসতেন। সবসময় বই মুখে নিয়ে বসে থাকতেন। অবশ্য শুধু পাঠ্য বিষয়ের মধ্যেই তার ঔৎসুক্য আটকে ছিল না। বিশাল এই জগৎ সম্পর্কে অনেক কথা জানতে হবে। সেদিনের সদ্য কিশোর প্রমথনাথ গুপ্ত তাই ভাবতেন। তখনই তার জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেল। 1921 সাল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে সাড়া দিচ্ছেন কিশোর তরুণরা, এমনকি অন্তঃপুরবাসিনীরাও সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে আসছেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। ব্রিটিশ সরকার ভাবতে পারেনি যে মহাত্মা গান্ধীর মধ্যে এমন একটা চুম্বক আকর্ষণ আছে। সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে প্রথাগত মহাত্মা গান্ধী সর্ব অর্থেই জনগণমন অধিনায়ক হয়ে উঠলেন। তার ডাকে সমুদ্র হিমাচল কেঁপে উঠল। অহিংস মন্ত্রকে পাথেয় করে মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন। এই ডাক পৌঁছালো প্রমথনাথ গুপ্তের কানে। তিনি অসহযোগ আন্দোলনের অন্যতম কর্মী হিসেবে যোগদান করলেন। কিছুদিন বাদে প্রমথনাথ বুঝতে পেরেছিলেন যে অহিংস পদ্ধতিতে ব্রিটিশকে ভারতের বুক থেকে বিতাড়ন করা সম্ভব নয়। তখনই তার রাজনৈতিক জীবন দর্শনে ব্যাপক পরিবর্তন ঘটে যায়। অহিংস নীতিকে পরিত্যাগ করে হলেন সশস্ত্র পথের অনুগামী। 1922 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগ দিলেন। এই সংগঠন তার অন্তর্দৃষ্টি খুলে দিল। তিনি বুঝতে পারলেন শুধু পড়াশোনা করে নিজের জীবনে সফলতা আনলেই হবে না। লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত ভারতবাসীকে সুখে রাখতে হবে। এর জন্য দেশকে স্বাধীন করা প্রয়োজন। সংগঠনের সদস্যরা বৈপ্লবিক কাজের জন্য সরকারি তহবিল লুট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। লুট করা হলো একাধিক ট্রেন। সেখান থেকে সরকারি অর্থ সরিয়ে দেওয়া হলো। এই প্রসঙ্গে আমরা কাকরি ট্রেন ডাকাতির কথা বলতে পারি। এই ডাকাতিতে প্রমথনাথ গুপ্ত অংশ নিয়েছিলেন। তার সঙ্গে আরও অনেকেই যুক্ত ছিলেন। গ্রেপ্তার হলেন প্রমথনাথ। ব্রিটিশ পুলিশের চোখে তিনি ইতিমধ্যেই এক কুখ্যাত মানুষ হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। তাকে 14 বছরের কঠোর কারাবাসে পাঠানো হলো। প্রথম যৌবনের দিনগুলি রুদ্ধ কারার অন্তরালে কেটে গেল। কারাবাস থেকে মুক্তি পেলেন প্রমথনাথ। ঝাঁপিয়ে পড়লে নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে।
লেখক হিসেবেও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রমথনাথ গুপ্ত। কথা সাহিত্য সমীক্ষা ছাড়াও স্বাধীনতার জন্য বৈপ্লবিক আন্দোলনের ইতিহাস লিখেছেন। এই বইটি পড়লে আমরা তার প্রাজ্ঞমনের পরিচয় পাই। 2000 খ্রিস্টাব্দে 26শে অক্টোবর এই বরেণ্য বিপ্লবীর মৃত্যু হয়। এবার আমরা এমন এক বিপ্লবীর কথা শুনব যিনি প্রথম যৌবনে মহাত্মা গান্ধীর একান্ত অনুগামী ছিলেন। তিনি হলেন বিপ্লবী রামকৃষ্ণ খাত্রী। কিন্তু পরবর্তীকালে নানা কারণে সহিংস আন্দোলনের প্রতিভু হয়ে ওঠেন। এক কর্মমুখর জীবনধারার পথিক এই বিপ্লবী রামকৃষ্ণ খাত্রী। মহারাষ্ট্রের চন্দ্রপুরে তার জন্ম হয় 1902 সালে। পড়াশোনাতে মেধাবী মানের ছাত্র ছিলেন রামকৃষ্ণ। ভারতের ইতিহাস পড়তে ভালোবাসতেন। বিশ্বাস করতেন একদিন ভারত আবার জগৎ সভায় তার হারানো আসন লাভ করবে। ম্যাট্রিক পড়ার সময় গান্ধীজির আহ্বানে সাড়া দিলেন। তখন মহাত্মা গান্ধী দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে যোগ দিচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষেরা। উকিলরা আদালত বয়কট করছেন, অধ্যাপকরা মহাবিদ্যালয়ে যাচ্ছেন না, সরকারি কর্মচারীরা পর্যন্ত লোভনীয় পদ পরিত্যাগ করছেন। অন্তঃপুরবাসিনীদের কানেও পৌঁছে গেছে এই সর্বাত্মক বিপ্লবের ডাক। তারাও দলে দলে বাইরে আসছেন, পুরুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন। সে এক অভাবনীয় দৃশ্য। রামকৃষ্ণকে এই আন্দোলন থেকে বিরত থাকার জন্য আত্মীয় স্বজনরা অনেক অনুরোধ করলেন, এমনকি মা চোখের জল ফেললেন। রামকৃষ্ণ বুঝতে পারলেন যে করেই হোক আত্মীয়তার এই বন্ধন ছিন্ন করতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? নিজের সাথে অনেক কথোপকথন চালাচ্ছেন রামকৃষ্ণ। নানা প্রশ্ন করলেন, নিজেই তার উত্তর দিলেন। আমার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য কি? ভারত মাতার জন্য জীবনের সর্বস্ব পণ করা। আমার স্বপ্ন কি? স্বাধীন ভারত স্থাপন করা। এর জন্য আমাকে কি করতে হবে? আমি নীরবে মধ্যরাতে গৃহত্যাগ করব, আর কখনো যাতে সংসার জীবনে প্রবেশ করতে না হয় তার জন্য সন্ন্যাস নেব। অবশেষে রামকৃষ্ণ খাত্রী একদিন সত্যি গৃহত্যাগ করলেন। অনেক পরিশ্রম করে এলেন হরিদ্বার শহরের কনগলে। সেখানে সাধু হিসেবে তার জীবন শুরু করলেন। তা সত্ত্বেও তিনি বিপ্লবী আন্দোলনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। রামকৃষ্ণ বিশ্বাস করতেন একদিন মহাত্মা গান্ধীর অনুসৃত পথেই দেশে স্বাধীনতা আসবে। 1922 সালে চৌরি চৌরাতে অনভিপ্রেত হত্যাকাণ্ড ঘটে গেল। মহাত্মা গান্ধী ছিলেন অহিংস পথের পথিক। তিনি কখনোই সহিংস আন্দোলনের সমর্থন করতে পারেননি। আর তারই অনুগামীরা ব্রিটিশের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গান্ধীজি সিদ্ধান্ত নিলেন আন্দোলন এখনই তুলে নিতে হবে। তার এই সিদ্ধান্তের কথা শুনে তার অনেক অনুগামী ক্ষুণ্ণ হয়েছিলেন। অনেকে প্রচ্ছন্নভাবে তার বিরোধিতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন জনমানসে গান্ধীজির প্রভাব ছিল অত্যন্ত বেশি, তাই কেউই প্রকাশ্যে তার বিরুদ্ধাচরণ করতে সাহস করেননি। এই ঘটনায় রামকৃষ্ণ খাত্রী খুবই দুঃখ পেয়েছিলেন। তিনি অন্তরে এই সত্য অনুভব করলেন যে গান্ধীজির দ্বারা ভারতের কোনো লাভ হবে না। তিনি তখনই কংগ্রেস পার্টি ত্যাগ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য হিসেবে যোগ দেন। মহাত্মা গান্ধীর এই সিদ্ধান্ত রামকৃষ্ণ খাত্রীর জীবন দর্শনকে একেবারে পাল্টে দিয়েছিল। 1925 সালের 9 আগস্ট কাকরি ট্রেন ডাকাতি সংঘটিত হয়। রামকৃষ্ণ খাত্রী এই পরিকল্পনার অন্যতম উদ্ভাবক ছিলেন। রাতের পর রাত জেগে তিনি সহকর্মীদের সাথে এই পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। ওই বছরই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে ব্যাপক ধরপাকড় চালানো হয়। রামকৃষ্ণ খাত্রীকে গ্রেপ্তার করা হয়। সন্ন্যাসী ছদ্মবেশের অন্তরালে তিনি যে এক জীবন্ত বিপ্লবী, একথা পুলিশের কানে পৌঁছে গিয়েছিল।
অনেক দিন অনুসরণ করার পর রামকৃষ্ণকে ধরা সম্ভব হলো। তাকে কাকরি ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত করা হলো। বিচারে রামকৃষ্ণ খাত্রী 10 বছরের কারাবাস হলো। এইভাবেই এই মহান বিপ্লবীকে অনেক কষ্ট স্বীকার করতে হয়। তা সত্ত্বেও রামকৃষ্ণ খাত্রী কিন্তু নিজস্ব পথ থেকে বিচ্যুত হননি। বিপ্লবী হিসেবে এটাই তার সবথেকে বড় পরিচয়। শহীদ মনোরঞ্জন সেনগুপ্ত অবিভক্ত বঙ্গদেশের ফরিদপুর জেলার ফৈয়াডাঙ্গা গ্রামে 1898 সালে মনোরঞ্জন সেনগুপ্তের জন্ম হয়। বাবার নাম জলধর সেনগুপ্ত। মনোরঞ্জন সেনগুপ্ত কিশোরকাল থেকেই বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি আর উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দেখাননি। সবসময় ভারতের অবস্থার কথা চিন্তা করতেন। তাকে দেখে বন্ধুবান্ধবরা অবাক হতেন। মনোরঞ্জনের জন্মই হয়েছিল দেশের কাজে নিজেকে বিসর্জন দেবার জন্য। কিছুদিন পরেই বাঘাযতীনের সংস্পর্শে এলেন। বাঘাযতীন তখন বিদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আনতে আগ্রহী হয়েছিলেন। তার নির্দেশে এবং নেতৃত্বে এক দল বিপ্লবীকে আমেরিকাতে পাঠানো হলো। এক দল গেলেন রাশিয়াতে, আরেক দল গেলেন জার্মানিতে। ঠিক হলো জার্মান দেশের একটি অস্ত্রবাহী জাহাজ মৈভারি ভারতবর্ষে আসবে। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে এই জাহাজ ওড়িশাতে বুড়িওয়ালামের তীরে নোঙর করবে। এই জাহাজে অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র থাকবে। বাঘাযতীন তার 4 সহকর্মীকে নিয়ে বালেশ্বরে পৌঁছে গেলেন। সেখানে বুড়িবালামের তীরে এক জঙ্গলে অপেক্ষা করতে থাকলেন। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষে মনোরঞ্জন সেনগুপ্ত আহত হয়েছিলেন। তখনও পর্যন্ত তিনি লড়াই করে সরে যাননি। চোখের সামনে দলনেতাকে আহত রক্তাক্ত দেখেও মনোরঞ্জন একটুও ভয় পাননি। নিপুণ লক্ষ্য ভেদে পুলিশকে হত্যা করতে থাকেন। তার ইচ্ছে ছিল বীরের মতো মৃত্যুবরণ করবেন, কিন্তু বাঘাযতীন বুঝতে পেরেছিলেন এই অবস্থায় লড়াই করা অর্থহীন। তাহলে আরও অনেকগুলি তাজা প্রাণ অকালে ঝরে যাবে। তারই নির্দেশে মনোরঞ্জন আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। বিচারে তাকে ফাঁসি দেওয়া হলো। 1915 সালের 3রা ডিসেম্বর বালেশ্বর জেলে মনোরঞ্জন সেনগুপ্তকে ফাঁসি দেওয়া হয়। শুনছিলেন দেশগাথা, আজ অন্তিম পর্ব। আজকের পর্বে শুনলেন শহীদ মনোরঞ্জন সেনগুপ্ত, শহীদ রামকৃষ্ণ খাত্রী এবং শহীদ প্রমথনাথ গুপ্তের কথা। পাঠে আমি বিজয়। পরবর্তী সপ্তাহে নতুন একটি নিবেদন নিয়ে হাজির হবে ঝরাপাতা ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই বিশেষ নিবেদনে পাশে ছিলেন। দেশগাথার আজ অন্তিম পর্ব শেষ হলো। এরকমই কোনো নতুন পর্ব নিয়ে আবার উপস্থিত হবে ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আমাদের এই বিশেষ নিবেদনে আমরা ভারতবর্ষের বেশ কয়েকজন বিপ্লবী শহীদকে, তাদের জীবনকে তুলে ধরতে পেরেছি। এমন অনেক শহীদ এবং বিপ্লবী রয়েছেন যারা আজও আমাদের মণিকোঠায়, মনের অন্তরে রয়েছেন। সকলকে দেশগাথার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং স্যালুট। পাশে থাকুন, শুনতে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেল। ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। বন্দে মাতরম, জয় হিন্দ।